নমস্কার বন্ধুরা, আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা ইকোনমিক্সের বা ইন্ডিয়ান ইকোনমির একটা বিশেষ পার্ট ন্যাশনাল ইনকাম, তার একটা যে ভাইটাল পার্ট সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। ওকে, তো এই জাতীয় আয় পরিমাপ পদ্ধতিকে নিয়ে আমরা আজকে ডিটেলসে ডিসকাস করব। আর তার যে বিভিন্ন মেথডগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, সেগুলো আমরা ডিসকাস করব এবং তার যে সুবিধা অসুবিধা বিভিন্ন রকমের একদম ডিটেলে গিয়ে সমস্ত কিছু আইডেন্টিটি সমেত আমরা ডিসকাস করব। আর এর মধ্যে ন্যাশনাল ইনকামের যে কি বলবো, ভাইটাল যে এগুলো টার্মগুলো, সেটা হচ্ছে যেমন জিডিপি, জিএনপি, তারপর হচ্ছে এনডিপি, এনএনপি। এই যে জিনিসগুলো আমি আগের ভিডিওতে এগুলো ডিসকাস করে দিয়েছি। আমি তার লিঙ্ক, যাদের এই টার্মগুলো বুঝতে প্রবলেম আছে, তাদের সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওকে, তো যদি এইটা বুঝতে অসুবিধা হয়, তো তখন ওই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর এটা দেখবেন, তাহলে সুবিধা হবে। আর এইটা কিন্তু অনেক সুবিধা হবে আপনাদের। কি বলবো, যে কোনো এক্সাম ডাব্লিউবিসিএস হোক বা সিজিএল হোক, যে কোনো কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয়, সেগুলো সমস্ত কিছুকে কভার করবে। ওকে, খুব ডিটেলসে আমি আলোচনা করছি, আস্তে আস্তে বোঝাবো। আচ্ছা, প্রথমে যাই হচ্ছে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। এখানে আমি নোটসের আকারে দিয়ে দিয়েছি। ওকে, আমি তবুও এগুলো আমরা করবো, একটু ডিটেলসে যাবো, যেগুলো কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবো। আচ্ছা, বলছে যে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি বলছে আমরা জাতীয় আয়ের মধ্যে সেই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করি। কাকে আমরা, কি জিনিসকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত করি বা ইনক্লুড করি, সেটা হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেখানে কোনো দ্রব্য সামগ্রী বা সেবা কার্য উৎপাদিত হয়। দ্রব্য সামগ্রী হচ্ছে প্রোডাক্টস, আর এটা হচ্ছে সেবা কার্য হচ্ছে সার্ভিস, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস বা গুডস। দ্রব্য হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস উৎপাদিত হয়। ওকে, আচ্ছা, যেখানে দ্রব্যটি একটি বাজার পায়, কি একটা মার্কেটে যেটা গিয়ে বিক্রি হচ্ছে বা সেটা হচ্ছে, যখন সেই মার্কেটটায় যেই দ্রব্যটা স্থান পায়, তখনই সেটা ন্যাশনাল ইনকামের আন্ডারে পড়ে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে জাতীয় আয় পরিমাপ পদ্ধতিগুলিকে আমরা 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে, এগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ফার্স্ট মেথড, 3টে মেথড আছে। আচ্ছা, সেটা প্রথমে হচ্ছে যে ভ্যালু অ্যাডেড মেথড বা মূল্য সংযোজন পদ্ধতি, উৎপাদন শুমারি পদ্ধতি বা প্রোডাকশন মেথড। ঠিক আছে, এই একই নাম, এই ঠিক আছে। আবার এই পদ্ধতিটাকে দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে মূল্য সংযোজন পদ্ধতি, ভ্যালু অ্যাডেড মেথডকেই, এটা ভ্যালু অ্যাডেড মেথড। আর একটা হচ্ছে শেষ হচ্ছে ফাইনাল, শেষ উৎপাদন পদ্ধতি বা ফাইনাল প্রোডাক্ট মেথড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড, কি এটা হচ্ছে এই ফার্স্টের সাব পয়েন্ট হলো এই দুটো। আর সেকেন্ড মেথড কি না, ইনকাম মেথড। এটা হচ্ছে বাংলায় বলে আয়শুমারি পদ্ধতি। আর 3 নম্বর হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। এগুলো একটু আস্তে আস্তে করে বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওকে, দেখবেন যে অনেকটা এই চ্যাপ্টারের উপর যে ভীতি বা কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ভয়টাও দূর হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে আসি, যে একদম যে ফার্স্ট টার্ম, সেটা হচ্ছে এটা হচ্ছে উৎপাদন শুমারি পদ্ধতি। বলছে, কি বলছে না, একটি দেশে একটি নির্দিষ্ট আর্থিক বছরে, আর্থিক বছরে ইন্ডিয়া কোনটা, ভারতবর্ষে সেটা হচ্ছে যে 1 এপ্রিল টু 31 মার্চ। এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বা আর্থিক বছর। আচ্ছা, যে পরিমাণ সর্বশেষ স্তরের, হচ্ছে ফাইনাল গুডস। ঠিক আছে, সর্বশেষ স্তর হচ্ছে ফাইনাল গুডস, দ্রব্য সামগ্রী বা সেবা কার্য, হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস উৎপাদিত হয়, তা আমরা উৎপাদন শুমারি পদ্ধতির মাধ্যমে পরিমাপ করতে পারি। আচ্ছা, এর সাব আন্ডারে কি আছে না, সাব পয়েন্ট হচ্ছে উৎপাদন শুমারি পদ্ধতির হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি। বলছে মূল্য সংযোজন পদ্ধতি এর মাধ্যমে আমরা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একাধিকবার একই দ্রব্যের দাম বা মূল্য পরিমাপ করাটিকে বন্ধ করতে পারি। কি, টু অ্যাভয়েড মাল্টিপল অর ডাবল কাউন্টিং। ঠিক আছে, ডাবল কাউন্টিং হয়ে যায়, যেমন কি ধরুন, এই যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা তো তাহলে বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে স্তরে স্তরে মূল্য সংযোজিত হয়। আচ্ছা, যেমন ধরুন, একটি আর্থিক বছরে 5,000 টাকা মূল্যের গম উৎপাদিত হয়েছে। ভালো করে শুনুন ব্যাপারটা, তবে বুঝতে পারবেন। তো সেটা হচ্ছে যে 5,000 টাকা মূল্যের গম উৎপাদিত হয়েছে। এক্ষেত্রে সেই গমকে যদি সেই আর্থিক বছরেই ময়দা উৎপাদনের কাজে নিয়োজিত হয়, বা আটা উৎপাদনের কাজে নিয়োজিত করা হয়, তাহলে ধরা যাক ময়দার বা আটার আর্থিক মূল্য হলো 10,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, আবার সেই
আটা বা ময়দাকে সম্পূর্ণরূপে পাউরুটি উৎপাদনের কাজে যখন নিযুক্ত করা হলো, ঠিক আছে, তখন তার মূল্য গিয়ে দাঁড়ালো 15,000 টাকা। মানে কি, মানে ফাইনাল যে প্রোডাক্টটা, তাহলে 15,000 টাকা মূল্যে পাউরুটি উৎপাদিত হলো। তাহলে এক্ষেত্রে সেই দেশের ওই আর্থিক বছরে উৎপাদিত জাতীয় আয়ের পরিমাপ হলো হচ্ছে 15,000 টাকা। তার মানে কি, শেষ একদম সর্বশেষ স্তরে, মানে কি ভ্যালুগুলো কীভাবে অ্যাড হলো দেখুন, 5,000 টাকা গমের দাম, তারপর হচ্ছে 10,000 টাকা, মানে কি 5,000 টাকা গম, তারপর হচ্ছে আরও এক্সট্রা কত যোগ হলো, 5,000 টাকা, তারপর হলো সেটা গম মানে ময়দা বাটায় পরিণত হলো 10,000 টাকা। মানে কি ফার্স্ট গমের দাম 5,000, তার থেকে বাদ দিয়ে 10,000 টাকা বাদ দিয়ে আবার 5,000, মানে 5 + 5 হচ্ছে 10। আচ্ছা, তারপরে কি হলো না, তারপরে আবার হচ্ছে যখন ময়দায় পরিণত হলো বা আটায় পরিণত হলো, তখন সেটা 15,000 হলো। মানে কি আবার 15,000 থেকে 10 বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কি 5,000, তার মানে কি টোটাল যে উৎপাদন 5 + 5,000 + 5,000 + 5,000 10,000 টাকা, তাহলে 15,000 টাকা। তাহলে কি, তাহলে শেষে যে উৎপাদিত হলো, মানে পাউরুটির দামটা যদি আমরা শুধুমাত্র পাউরুটির দাম ধরে নিই, তাহলে কি হবে না, ওটা হচ্ছে একদম সর্বশেষ স্তরের জাতীয় আয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে শেষ উৎপাদন পদ্ধতি, বোঝা গেল? আচ্ছা, সে বলছে এই পদ্ধতির মাধ্যমে আমরা সর্বশেষ স্তরের উৎপাদিত দ্রব্যটির মূল্যকে জাতীয় আয় গণনার মধ্যে গ্রহণ করে থাকি। যেমন কি উদাহরণস্বরূপ পাউরুটির দাম 15,000 টাকা। এই ক্ষেত্রে দেখা যায় আর্থিক মূল্যে দুটি পদ্ধতিই সমান। মানে কি ভ্যালু অ্যাডেড মেথডে যেটা হয়েছিল, আমরা কি পরপর মানে 5,000 5,000 করে যে অ্যাড হয়েছিল বিভিন্ন স্তরে, সেই শুধু স্তরে যে এক্সট্রা ভ্যালুগুলো অ্যাড হয়েছে সেটাকে কাউন্ট করলাম, কিন্তু শেষে আমরা কি পেলাম না, 15,000ই পেলাম জাতীয় আয়। আর এখানেও কি হচ্ছে না, আমরা 15,000টা একবারে মানে যে ফাইনাল গুডসে, ফাইনাল প্রোডাক্টে যেটা পেলাম সেটা অ্যাড হয়ে, মানে সেটা মাত্র কাউন্ট করলাম। ওকে, যেমন পাউরুটিটা। আচ্ছা, নেক্সট কি আছে, এবার হচ্ছে আয় সুমারি পদ্ধতি বা ইনকাম মেথড। ইনকাম মেথডে বলছে দ্য ইনকাম মেথড অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম ফোকাসেস অন দ্য প্রোডাকশন অফ রেসপেক্টিভ। আচ্ছা, এই যে প্রোডাকশন, ন্যাশনাল ইনকামে যে প্রোডাকশনটা হয়, যেমন এই যে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এইগুলোকে যোগ করলেই আমরা কীভাবে ইনকাম মেথডটাকে আমরা পেয়ে যাই। যেমন কি 4 ফ্যাক্টরস, মানে প্রোডাকশানে 4টে ফ্যাক্টর হয়। একটা যখন কোনো কলকারখানা বা যে কোনো প্রোডাকশান সেক্টরে, প্রডিউসিং সেক্টরে বা মানে যেটাকে বলে আমরা সেকেন্ডারি সেক্টরে, কী হয় কী কী থাকে, ল্যান্ড থাকে, লেবার থাকে, মানে ল্যান্ড থাকে, তার জন্য কী দিতে হয়, আমরা রেন্ট দিতে হয়। ওকে, আচ্ছা, লেবার থাকে, লেবারকে আমরা ওয়েজেস দিই, মানে ডেলি ওয়েজেস, লেবারকে তো ডেলি ওয়েজেস দিই। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্যাপিটাল, ইন্টারেস্ট, আর হচ্ছে অর্গানাইজেশন, যার জন্য প্রফিট পাওয়া যায়। তাহলে এই চারটেকে যোগ করলে আমরা ন্যাশনাল ইনকামটাকে পেয়ে যাব। ওকে, আচ্ছা, এবার আসি ব্যয় সুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। বলছে দ্য এক্সপেন্ডিচার মেথড অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম ফোকাসেস অন এক্সপেন্ডিচার refers to of method of calculating national income focuses one expenditure refers to all purchases made by residents, government or business enterprises. আচ্ছা, this method takes the following elements into consideration. আচ্ছা, দেখুন, বলছে কি কি জিনিসকে আমরা এখানে নিই, এখানে আমরা দিয়ে দিয়েছি যে আইডেন্টিটিটা, সেটা হচ্ছে যে বলছে ন্যাশনাল ইনকাম কীভাবে হয় না, C+G+I+X-M। এবার এইগুলো কি সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এই যে দেখুন, প্রথমে বলছে যে পারচেজ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বাই রেসিডেন্ট অ্যান্ড হাউসহোল্ড, মানে কি বাসিন্দা এবং হাউসহোল্ড, মানে যে যারা হাউসহোল্ড যাদের বলে, যারা বাড়িতে থাকে বা এদের, মানে কি ভোগ ব্যয়, মানে কনজামশন, সি ডিনোটস কনজামশন। আচ্ছা, তারপর হচ্ছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিসেস, এটাকে জি দিয়ে ডিনোট করা হয়, গভর্নমেন্ট যেটা খরচা করছে গুডস অ্যান্ড সার্ভিসের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে যে বিজনেস এন্টারপ্রাইজেস এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল গুডস অ্যান্ড স্টকস, এটা হচ্ছে ইনভেস্ট করছে, তার মানে কি বিজনেস এন্টারপ্রাইজরা তারা ইনভেস্ট করে। ওকে, আচ্ছা, তার মানে কি বিনিয়োগ করছে সেটা। আচ্ছা, আর নেট এক্সপোর্ট কীভাবে হয় না, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা হচ্ছে কি বলা হয় নেট এক্সপোর্ট। তাহলে ন্যাশনাল ইনকাম যখন আমরা ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে ওয়াই, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু সি, মানে কনজামশন প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড এটা হচ্ছে নেট এক্সপোর্ট, এক্স মাইনাস এম হলো। আচ্ছা, এবার
আমরা এইটা হলো আমরা যে পদ্ধতিগুলো, এবার তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমরা লিস্ট অফ আইটেমস ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম, মানে কোন কোনগুলো ইনক্লুড করবো ন্যাশনাল ইনকামের মধ্যে আর কোন কোনগুলো করবো না। এগুলো ভেরি ইনফরমেটিভ, এগুলো ভালোভাবে দেখুন। আমরা মানে এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন এবং কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোন কোনগুলো ন্যাশনাল ইনকামের মধ্যে লিস্টিং করা হয়, ইনক্লুড করা হয়, কোন কোনগুলো হয় না। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কনস্ট্রাকশন অফ এ নিউ হাউস। এটাকে কি আমরা ইয়েস, একদম ওটাকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করবো, কেননা ইট উইল বি ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম অ্যাজ ইট ইজ এ পার্ট অফ ক্যাপিটাল ফর্মেশন। মানে কি না, ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে এটা একটা হাউসে। আচ্ছা, তারপর হচ্ছে যে উইনিং লটারি প্রাইস, এটাকে আমরা হয় না, কারণ এটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করি না আমরা। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ স্টক লাইং উইথ এ ট্রেডার, এটাকেও ইনক্লুড করা হয় না স্টকে। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাশনাল ডেট ইন্টারেস্ট অর ইন্টারেস্ট অন পাবলিক ডেট, এটাকেও ইনক্লুড করা হয় না, কারণ কি ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম অ্যাজ ইট ইজ দ্য ইন্টারেস্ট পেড অন লোন টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু মিট ইটস কনজামশন পারপাস। মানে কি এটা কনজামশন, গভর্নমেন্ট যে খরচা করে তার সেই পারপাসেই ওটা খরচা হয়ে যায়। সো এটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না, এটা হচ্ছে এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে রেন্ট ফ্রি হাউস টু অ্যান এমপ্লয়ি বাই অ্যান এমপ্লয়ার, একদম ইয়েস। এটা কারণ কি না, সে তো কি হচ্ছে, এমপ্লয়ি সার্ভিস দিচ্ছে, তার বদলেই না সে দিচ্ছে, মানে তাকে থাকতে দিচ্ছে। সো এটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রফিট আর্নড বাই ফরেন ব্যাঙ্কস ইন ইন্ডিয়া, এটা হচ্ছে এর ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হয় না। ফরেন ব্যাঙ্কস তারা প্রফিট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের দেশে কোনো কাজে লাগছে না। আচ্ছা, তারপর হচ্ছে পারচেসেস বাই ফরেন ইনভেস্টমেন্টস, ইয়েস, ঠিক আছে। এটা হচ্ছে পারচেসেস বাই ফরেন ট্যুরিস্ট, এটাকে ইয়েস, কারণ কি না পারচেস বাই ফরেন ট্যুরিস্ট আর এক্সপোর্টস, মানে ওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, মানে ওরা কিনে নিয়ে বাইরে চলে যাচ্ছে, মানে কি আমাদের দেশের টাকাটা ওরা ওদের দেশে নিয়ে চলে যাচ্ছে, মানে আমাদের টাকাটা আমরা আর্ন করছি আর ওরা জিনিসটা আমাদের এক্সপোর্ট করছি, মানে কি তাই আমাদের ওটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে রেন্ট রিসিভড বাই ইন্ডিয়ান রেসিডেন্ট অন দেয়ার বিল্ডিংস রেন্টেড আউট টু ফরেনার্স ইন ইন্ডিয়া, একদম ফরেনার্সদের থেকে টাকা পাচ্ছি আমরা, মানে বিদেশি মুদ্রা আয় করছি। আচ্ছা, তারপর হচ্ছে পেমেন্ট অফ ফিজ টু এ লয়ার এঙ্গেজড বাই এ ফার্ম। আচ্ছা, ইট ইজ, কারণ এটা ইনক্লুড করা হয় না, কারণ হচ্ছে ইট ইজ অ্যান ইন্টারমিডিয়েট এক্সপেন্ডিচার ফর দ্য ফার্ম, এটা হচ্ছে মাঝপথের ব্যয়। আচ্ছা, ইনভলভস পারচেসেস অফ সার্ভিসেস বাই ওয়ান প্রোডাকশন ইউনিট ফার্ম ফ্রম অ্যানাদার প্রোডাকশন ইউনিট লয়ার, মানে হচ্ছে এও প্রোডাকশন, একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে অ্যানাদার প্রোডাকশন ইউনিট হচ্ছে লয়ার। সো ইট ইজ ডিডাক্টেড ফ্রম দ্য ভ্যালু অফ আউটপুট অফ দ্য ফার্ম টু অ্যারাইভ অ্যাট দ্য ভ্যালু অ্যাডেড, সো ইট ইজ নট ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম। আচ্ছা, নেক্সট কি না হচ্ছে ফ্রি মেডিকেল ফেসিলিটিস বাই দ্য এমপ্লয়ার, ইয়েস, ইট উইল বি ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম। এই যে ফ্রি মেডিকেল ফেসিলিটি, কারণ কি সে সার্ভিস দেয়, তাই জন্য মানে এমপ্লয়ি সার্ভিস দিচ্ছে, তার বদলে সে ফ্রি মেডিকেল ফেসিলিটি পাচ্ছে, তাহলে এটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হচ্ছে। আচ্ছা, গিফট রিসিভড ফ্রম অ্যাব্রড, এটাকে ইনক্লুড করা হয় না। আচ্ছা, তারপর হচ্ছে প্রফিট অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফ্রম ইটস কেমিক্যাল বিজনেস ইন অস্ট্রেলিয়া, একদম ইয়েস, কারণ কি না এটা এখানে কি হচ্ছে না, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো দেশের মানে ইন্ডিয়ান কোম্পানি, তো সেখানে গিয়ে যখন অস্ট্রেলিয়াতে গিয়ে আর্ন করছে, তখন কি হচ্ছে আমাদের জিডিপিতে কাউন্ট হচ্ছে। ওকে, তাহলে কি আমাদের তাই জন্য আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে ওটা ইনক্লুড হয়ে যাচ্ছে। ওকে, বোঝা গেল। আচ্ছা, ওল্ড এজ পেনশন, এটা নো বলা হয়, কারণ এটা ইনক্লুড করা হয় না, কারণ কি বিকজ ইট ইজ ট্রান্সফার পেমেন্ট। এই যে বেকার ভাতা, তারপরে বিধবা ভাতা, তারপরে বিভিন্ন যে ভাতাগুলো দেওয়া হয়, যেগুলো গভর্নমেন্ট কোনো আয় তার কোনো ইয়ে নেই, তার উইদাউট এনি রিটার্ন, মানে এর তো কোনো রিটার্ন পাওয়া যায় না, সো ইনকামেরও কোনো ইয়ে নেই, শুধুমাত্র দিয়ে যায়, মানে ট্রান্সফার করে। এই যেমন ধরুন কন্যাশ্রী বা তারপরে রূপশ্রী, যে প্রকল্পগুলো আছে, এই যে প্রকল্প, এগুলো হচ্ছে যে সবই ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, এগুলো এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে আর্নিং
অফ শেয়ার হোল্ডার্স ফ্রম দ্য সেল অফ শেয়ার, এটাও ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না, কারণ কি ইট ইজ এ ক্যাপিটাল গেন অর ফিনান্সিয়াল ক্লেম, ডাজ নট কন্ট্রিবিউট এনি প্রোডাকশন অ্যাক্টিভিটি। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাক্টর কস্ট কাকে বলে? এই যে আমরা এতক্ষণ ধরে বললাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টর কস্ট কাকে বলছে সেটা হচ্ছে যে ফ্যাক্টর কস্টে ইনক্লুড হচ্ছে এমপি মানে মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। আচ্ছা, বলছে ফ্যাক্টর কস্ট রিভার্স টু কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে কি, যেমন ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই যে কস্টগুলো, এই যে ধরুন রেন্ট অফ ল্যান্ড, তারপরে ইন্টারেস্ট অফ ল্যান্ড, তারপরে ইন্টারেস্ট অফ ক্যাপিটাল ওয়েজেস ফর কম্পেনসেশন অফ এমপ্লয়ি ফর লেবার অ্যান্ড প্রফিট ফর এন্টারপ্রেনিউরশিপ। ঠিক আছে, আর এই যে আইডেন্টিটিটা সেটা হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। আচ্ছা, এবার হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসে আসি, বলছে যে মার্কেট প্রাইস ইজ দ্য প্রাইস দ্যাট কাস্টমার্স অ্যাকচুয়ালি পে। ঠিক আছে, কাস্টমার যেটা পে করছে সেটা হচ্ছে যে মার্কেট প্রাইস। আচ্ছা, ইট ইনক্লুডস দ্য কম্পোনেন্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ। তাহলে মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট plus indirect taxes minus subsidies, or market price is equal to FC plus net indirect tax, মানে indirect tax মানে subsidies is equal to net indirect tax। এই আইডেন্টিটিগুলোকে মনে রাখতে হবে, কারণ কি না এক্সামে এই এমপি ইজ ইকুয়াল টু এইটা ধরুন দিয়ে দিল, উপরেরটা না দিয়ে নিচেটা দিল ইনডাইরেক্ট প্লাস এই ফ্যাক্টর কস্ট প্লাস সাবসিডি নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তখন আমরা এখানে টিক করব। তো এইগুলো যদি ভালোভাবে আমরা নোট ডাউন করে রাখি এই জিনিসগুলো, যে এই চ্যাপ্টারগুলো, তখন দেখবেন যে এই চ্যাপ্টার বুঝতে অনেক সুবিধা হয়েছে এবং কোয়েশ্চেনগুলো আনসার করতে অনেক সুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবারে প্রবলেমস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, মানে ন্যাশনাল ইনকামে যে আমরা যে বাধা বিপত্তির সম্মুখীন হই, মানে এই যে ন্যাশনাল ইনকাম যে ক্যালকুলেশনে যে বাধা বিপত্তির সম্মুখীন হয় সেগুলো হচ্ছে কি, সেগুলো 4টে পয়েন্ট আমি দেখিয়েছি, সেটা আমি ডিসকাস করব। একটু ভিডিওটা বড় হচ্ছে, একটু ধৈর্য ধরে বুঝুন, দেখবেন ইকোনমির এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ব্ল্যাক মানি, ব্ল্যাক মানিকে আমরা বলি যে প্যারালাল ইকোনমি, এটা আরেকটা টার্ম হচ্ছে প্যারালাল ইকোনমি। ওকে, ব্ল্যাক মানি কাকে বলে না, ইললিগাল অ্যাক্টিভিটিস লাইক স্মাগলিং অ্যান্ড আনরিপোর্টেড ইনকাম ডিউ টু ট্যাক্স ইভেশন, মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এগুলো তো রিপোর্ট করছে না, ট্যাক্স দিচ্ছে না সরকারকে, ফলে সরকারের কোনো ইনকাম হচ্ছে না। অ্যান্ড করাপশন আর কিপিং আউটসাইড দ্য জিডিপি এস্টিমেটস, দাস প্যারালাল ইকোনমি পোজেস এ সিরিয়াস হার্ডেল টু অ্যাকিউরেট জিডিপি এস্টিমেট। মানে এই যে এটাকেই প্যারালাল ইকোনমি বলছে, কারণ এটাকে আমরা মানে ন্যাশনাল ইনকামের আন্ডারে আনতে পারি না বা সরকার আনতে পারে না, কারণ কি না তারা ট্যাক্স দেয় না এই একে ব্ল্যাক মানিকে, ব্ল্যাক মানির, ওই জন্যই ট্যাক্স দেওয়া, যেটাই ট্যাক্সেবল ইনকাম অথচ ট্যাক্স দিচ্ছে না, তখনই সেটা ব্ল্যাক মানির আন্ডারে পড়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নন মনিটাইজেশন, বলছে ইন মোস্ট অফ রুরাল ইকোনমি considerable portion of transaction occurs informally and they are called as non-monetized economy. This keeps the GDP estimates at lower level than the actual, মানে গ্রামের দিকে কি হয় না ইনকাম করে কিন্তু তা সেগুলো ধরুন সেগুলো যে ইনকামগুলো দেখানো হয় না, অনেক সময় শো করা হয় না, তাহলে কি, তাহলে এটা মনিটাইজেশনের মধ্যে আসছে না। সো কি হচ্ছে না এটা জিডিপির কাউন্টের মধ্যে আসছে না, ফলে কি জিডিপিটা অনেক ডাউন দেখাচ্ছে, মানে ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট না করতে হলে তখন তো অটোমেটিক্যালি জিডিপিটা ডাউন হয়ে যাবে না। আচ্ছা, এবার যে বলছে যে গ্রোয়িং সার্ভিস সেক্টর, যেমন যেমন বিপিও, ঠিক আছে, ভ্যালু অ্যাডিশন ইন লিগ্যাল কনসালটেন্সি, তারপরে হেলথ সার্ভিসেস, ফিনান্সিয়াল অ্যান্ড বিজনেস সার্ভিসেস অ্যান্ড সার্ভিস সেক্টর অ্যাজ এ হোল ইজ নট বেসড অন অ্যাকিউরেট রিপোর্টিং অ্যান্ড হেন্স ন্যাশনাল ইনকাম ইজ আন্ডার এস্টিমেটেড। মানে এরা কি করে না, যেগুলো নতুন গ্রোয়িং জাস্ট নতুন নতুন খুলছে সেই সার্ভিস সেক্টরগুলো না ওদের অ্যাকচুয়াল ইনকামটা দেখায় না, ফলে কি হচ্ছে না জিডিপিটা অনেকটা ডাউন হয়ে যায়, মানে আন্ডার এস্টিমেটেড হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এবার হচ্ছে ডাবল কাউন্টিং, এই যে ডাবল কাউন্টিং আমি বলছিলাম যে মাল্টিপল কাউন্টিং অর ডাবল কাউন্টিং, আচ্ছা, ইট ইজ অলসো হার্ডল টু অ্যাকিউরেট জিডিপি এস্টিমেট, দো দেয়ার আর সাম কালেকটিভ মেজার্স বাট ইট ইজ ডিফিকাল্ট টু এস্টিমেট ইট। ডাবল কাউন্টিং, এই যে ভ্যালু অ্যাডেড মেথডকে বললাম, এটা কি হচ্ছে ভ্যালু অ্যাডেড করছি বলে, যেমন ধরুন ডাবল কাউন্টিং কীভাবে হতো, যদি ধরুন গমের দামটা আলাদা করে যোগ করতাম, আবার যখন ওটা কি হচ্ছে যখন আটা তৈরি হলো তখন 10,000 মানে 5,000 টাকার গম উৎপন্ন হয়েছে, আবার ধরুন 10,000 টাকার গম উৎপন্ন হয়েছে,
আবার ধরুন ওখান থেকে 15,000 টাকার পাউরুটি উৎপাদন হচ্ছে। ধরুন দেখা গেল যে 5,000 প্লাস 10,000 প্লাস 15,000, মানে কি 30,000 টাকা দেখানো হতো। ফলে কি হতো যে উৎপন্ন হয়েছে 15,000 টাকার জিনিস, কিন্তু দেখানো হচ্ছে 30,000-এর, মানে 30,000 টাকার জিনিস। ফলে এই যে কাউন্টিংগুলো ডাবল কাউন্টিং বা মাল্টিপল কাউন্টিং হয়ে যাচ্ছে, এই অসুবিধাগুলো অনেক সময় কাউন্ট হয়ে যায়। এই ডাবল কাউন্টিংয়ের জন্য অনেক সময় মনিটাইজেশন মানে মানে কি বলে ন্যাশনাল ইনকামে বা এই যে জাতীয় আয় পরিমাপ পদ্ধতিতে একটা বাধা সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, তো ভালো লাগলে অবশ্যই আর কি কি মানে কনফিউশন আছে ইকোনমিক্সের চ্যাপ্টারে, যদি ভালো লাগে সেগুলো আমাদের কমেন্ট করে জানান। এই পোর্শনটা কীভাবে যদি বুঝতে অসুবিধা হয়, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো, আমি যতটা পেরেছি ভালোভাবে বোঝাবার চেষ্টা করেছি। ওকে, ধন্যবাদ, নমস্কার।